৭ বছর পর দেশে ফিরেছে তালুকদার বাড়ি বড় সন্তান আদ্রিয়ান রেদোয়ান। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়ি ফিরেছেন সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচে বাতি আর সাজসজ্জা। পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ি বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরেছে। এইটুকু আয়োজন অবশ্য করা প্রয়োজন ছিল, তবে বাড়ির বাইরে আর ভিতরে পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটেফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি। তখনই তার ফোনের পরিচিত এক নাম্বার দেখে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টি ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ না, তার বড় ভাই তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রেদোয়ান। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শালিনা বেগম, যিনি তালুকদার বাড়ি বড় গিন্নি। উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরে গ্যাসের চুলা বিরিয়ানি রান্না করছেন শালীন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলা থাকা বিরিয়ানির উপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শালীন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, আদ্র ভাই মেসেজ করেছিল আমায়, ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে, 6 ঘন্টার মধ্যে বাংলাদেশে বিমানবন্দর পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শালীন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করেছে শালীন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে। তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শালীন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়ার প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাইয়া আসছে শুনে তুমি খুশি হওনি? শালীন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। মেঘ কোথায়? শালীন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? আদ্র ভাইয়া আর মেঘ কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথায় জবাব শালীন বেগম দিতে পারেন না। সে শুধু ছোট করে বলে, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। শালীন বেগম আর কোনো কথা বলে না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, আদ্রর বাবা, যার পোশাক আর চলাফেরা আভিজাত্য ছাপে স্পষ্ট ফুটে ওঠে। শালীন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শালীন বেগম তার কাছে এগিয়ে যান। জামান সাহেব শালীন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারে। তার স্ত্রী তখন তাকে কি বলবে তা উনি আগে থেকেই জানেন। জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে, মেঘকে বলো ব্যাগপত্র গুছিয়ে নিচে আসতে, ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি। জামান সাহেব আর শালীন বেগমকে কথা বলার সুযোগ দেয় না। দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শালীন বেগম দীর্ঘ শ্বাস ছাড়ে। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন। ব্যালকনি থেকে তাকিয়ে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল। লাল রঙের মরিচা বাতি জ্বালানো ছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা। 15 বছর বয়সী বাচ্চা মেঘের বিয়ে হয় তালুকদার বাড়ি বড় সন্তান আদ্রিয়ান রেদোয়ানের সাথে। তখন আদ্রর বয়স আনুমানিক 18 বছর হবে। মেঘের মা তার জন্মের পর মারা যায়। মা মরা মেয়েকে তার বাবা বড় করে। সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয় এজন্য তার বিয়ে করেনি তার বাবা। মা মরা মেয়েকে সব সময় যত্ন আর ভালোবাসা দিয়ে আলকে রেখেছিলেন, কিন্তু বাবার ভালোবাসা
আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর, তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়, কিন্তু চাচা চাচি তার বাবার সম্পত্তির লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল। মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়। চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ, এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তার। মেঘের বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামাল সাহেব। মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশ চলে যান, যার কারণে অনেক দিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যে দেখা হয়। প্রায় অনেক বছর পর জামান সাহেবের দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা। জামান সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায়। তারপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চায় উনি, কিন্তু তার লুবি চাচা চাচি তাকে দিতে চায় না। কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচি থেমে থাকে না, তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্কে কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছে ফিরিয়ে দিতে বলে, যার কারণে বাধ্য হয়ে জামান সাহেব মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ানি বিয়ে করতে চায়নি, তবে বাবার সিদ্ধান্তে বিপক্ষে যাওয়া তার দ্বারা সম্ভব ছিল না, যার ফলে বিয়ের দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনা অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আজ 7 বছর পর আদ্র বাড়ি ফিরেছে, তবে তার একটাই সত্য, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফেরার পর যেন মেঘকে না দেখে ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতি স্মরণ করছিল মেঘ। অল্প কিছু সময়ের পর রুমে ফিরে আসে। এইটা তার রুম নয়, বরং আদ্রর রুম। আদ্র বিদেশে যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে। আদ্রকে কখনো সরাসরি দেখেনি মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূর থেকে একবার দেখেছিল, ওই শেষবার আর দেখেনি। তবে আদ্র রুমের বড় ফ্রেমে বাঁধা তার একটা ছবি আছে। মেঘ সেই ছবির কাছে যায়, কয়েক মুহূর্তে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরপর চোখ সরিয়ে নেয়, শান্ত স্বরে বলে, মিস্টার আরিয়ান রোদায়ন, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া, আপনার সাথে এই জীবনে আমার আর দেখা না হোক। কিছু মানুষ ভাগ্য থাকে, তবে জীবনেও না। আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে। কথা দিলাম স্ত্রীর অধিকার নিয়ে আর কখনো ফিরে আসবো না আপনার কাছে। বিদায় আমার অপ্রিয় স্বামী। মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরও কিছু কথা বলে, এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তার হাতে কিছু কেঁপে ওঠে, চোখ গড়িয়ে অশ্রুকণা প্রবাহিত হয়। আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথাও বলে তার সাথে, তবু এক অদ্ভুত মায়া কাজ করত এক অপরিচিত মানুষটার ওপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে, শুধুমাত্র তার জন্য এতদিন পরিবার আর মা বাবা সাথে যোগাযোগ করেনি। আদ্রিয়ান চলে যাওয়ার পর শালীন বেগম প্রতিদিন কান্না করত, তার সন্তানকে দেখার জন্য ছটফট করত। যা মেঘ দেখেছে, একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া অপরাধ বোধ তার মধ্যে কাজ করত, কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। তার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামাল সাহেব তাকে সেখানে ভর্তি করিয়েছেন। আর 3 দিন আগে আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে, কিন্তু সত্য একটাই, মেঘকে ডিভোর্স দিবে। আর মেঘ যেন এই বাড়িতে থাকতে না পারে। যা মেঘ শুনে, যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সে এ বাড়ি থেকে ছেড়ে চলে না যায়, তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না। এজন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দিবে, আর তা পড়াশোনার জন্য ময়মনসিংহ চলে যেতেই হবে, সেখানে তাকে থাকতে হবে। তাই আজ মেঘ তালুকদার বাড়ি ছেড়ে ময়মনসিংহ চলে যাচ্ছে। আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলে জানে।
জামিন সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছেন। জামিন সাহেব আপত্তি করেনি, কারণ উনি জানেন আদ্র কখনো মেঘকে তার বই হিসাবে মেনে নিবে না। আর মেঘই বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? মেঘের একটা ভবিষ্যৎ রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু মেঘের ডিভোর্স পেপার সাইন করেছে, আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামিন সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কারণ তারাও জানে আদ্র মেঘকে ঘৃণা করে। যদিও শালীন বেগম প্রথমে আপত্তি করেছিলেন, তবে জামান সাহেবের সিদ্ধান্তের উপরে কথা বলতে পারে নাই। আদ্রিয়ানের ওপরের দিকে একবার ফিরে তাকায়, এরপর একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শালীন বেগম দরজার কড়া নাড়ে। শালীন বেগম বলে, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শালীন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়, এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ায়। মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শালীন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে, হাত দিয়ে পা ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দোয়া করো বড় আম্মু। শালীন বেগম তার মাথায় হাত রাখেন। শালীন বেগম সব সময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চায়নি। মেঘ এ বাড়ি ছেড়ে চলে যাক তাও চায়নি। মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন। মেঘের জন্য আদ্র বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য উনি মেঘকে অপছন্দ করেন। তবে ঘৃণা নয়, কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলেও কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো একই রকম হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রুহুল আমিন, তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনায়েদ। মেঘকে তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এটা তার শ্বশুর বাড়ি ছিল, এখন আর নেই। মেঘ গাড়িতে উঠে বসে, জামান সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে। মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছেন। গাড়ি চলতে শুরু করে। উদ্দেশ্য এখন ময়মনসিংহ যাওয়ার, আর কখনো এই শহরে তার ফেরা হবে। এই বাড়িতে সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান বাংলাদেশে এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে, শুধু একমাত্র ছাড়া। বিমানে এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশে মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না। বিমানে একজন মহিলা এয়ার স্টার এগিয়ে আসে সিটের দিকে। ব্যক্তির হাতে থাকা পাসপোর্টে তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, আপনি বাংলাদেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন।